প্রামাণিকের ষড়যন্ত্রে এবার আদিত্যের চাকরি যাই অবস্থা। সঠিক সময়ে সুদীপা গিয়ে আদিত্যের চাকরি বাঁচিয়ে নেয়। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্যকে জরুরি মিটিংয়ে ডাকা হয়। আদিত্য বেশ চিন্তিত, রাতে ঠিক করে তার ঘুমও আসছে না। আর এই সব কিছু নোটিস করে সুদীপা। এরপর দেখানো হয় পরদিন সকাল সকাল সুদীপা রেডি হয়ে বেরিয়েছে। ড্রয়িং রুমে নামতেই বাড়ির সবাই তখন সুদীপার কাছে জানতে চায় সে কোথায় যাচ্ছে। এই শহর তো তার কাছে নতুন, এই শহরে তো তার যাওয়ার অন্য কোনো জায়গা নেই। তবে এত সকাল সকাল সে কোথায় যাচ্ছে, তাও আবার নিজের পিসিকে নিয়ে। বড়মা বলে, আমি তো সেটাই জানতে চাইছি, সকাল সকাল তোমার কি এমন জরুরি কাজ পড়লো? তখনই পিসিমণি বলে, আসলে আমার দিদিমণির মুখে লাগানোর ক্রিম শেষ হয়ে গেছে, তো সেজন্যই এই সামনেই বাড়ির সামনে থেকেই ক্রিমটা কিনে আনতে যাচ্ছি। বড়মা তখন বলে, বাবা, সাত সকালে বুঝি ওর মুখের ক্রিমের কথা মনে পড়লো? না মানে ও কি ঘুম থেকে উঠেই নিজের সাজগোজ এইসব নিয়েই ভাবে? এই রূপ দেখিয়েই আমাদের আদিত্যকে ফাঁসিয়েছ, তাই না? তবে হ্যাঁ, বেশি দিন তুমি আদিত্যকে নিজের কাছে ধরে রাখতে পারবে না। মাঝে মাঝেই তো তোমাদের ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসে। খুব বেশি দিন তোমাদের সম্পর্কটা থাকবে না। তখনই সুদীপা পিসিকে বলে, পিসি, তুমি শুধু শুধু ওদেরকে কেন মিথ্যে কথা বলতে গেলে? আমি কি তোমায় একবারও বলেছি আমি ক্রিম কিনতে যাচ্ছি? পিসি বলে, আসলে দিদিমণি, তোমার তো ক্রিম শেষ হয়ে গেছে, আমি ভাবলাম সেজন্যই মনে হয়। সুদীপা বলে, আমার হয়ে তুমি একটাও কথা বলবে না। আর আপনাদেরকে তো আমি বললাম আমি একটা জরুরি কাজে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলতে পারবো না। পরমা বলে, থাক না মা, ও যখন বলতে চাইছে না কেন ওকে জোর করছেন? তখনই সেখানে আসে আদিত্য। আদিত্য সুদীপাকে বলে, সুদীপা, তুমি কোথায় যাচ্ছ? সুদীপা বলে, আমার একটি জরুরি কাজ আছে। আদিত্য বলে, সেটাই তো জানতে চাইছি, বাড়ির সবাই জানতে চাইছে তুমি বাড়ির সবার সাথে এভাবে কেন কথা বলছো? সুদীপা বলে, আমি কি এই বাড়িতে বন্দি নাকি যে আমি কোথাও যেতে পারবো না? আর কোথাও যেতে হলে আমাকে সবার কাছে জবাবদিহিতা করতে হবে। আমি তো বললাম আমি জরুরি কাজে যাচ্ছি, এটাই কি শেষ নয়? এরপরেও কি বলতে হবে কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি? আদিত্য বলে, অবশ্যই বলতে হবে, প্রত্যেকটি পরিবারের একটি রুলস থাকে, তাছাড়া তুমি এই শহরে নতুন। তখনই সঞ্চালী বলে, আমার মনে হয় এই শহরে হয়তো সুদীপার চেনা চেনা কেউ আছে, সেটা হয়তো আমরা জানি না, ও হয়তো তার সাথেই দেখা করতে যাচ্ছে। ওই যে নবীনপুরে তোমাকে কি একজন গুন্ডা তোমার পিছনে পড়েছিল না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সুন্দর। সেই সুন্দরী নিশ্চয়ই তোমাকে কানে কানে ফুসমন্তর দিয়েছে, তাই না? সুদীপা তখন কটমট করে সঞ্চালীর দিকে তাকায়। সুদীপার পিসি সুদীপাকে বলে, আসলে কি দিদিমণি, এখন তো সকালবেলা, সকালবেলা বাড়িতে অনেক কাজ থাকে, জামাইয়ের তো এখন রেডি হয়ে অফিসে যাওয়ার সময়, তাই না? তাই বলছি এ সময়টা হয় তুমি না হয় না যাও, বিকেলে না হয় কাজটা করতে যেও। সুদীপা বলে, ঠিক আছে পিসি, তবে তুমি বাড়িতে থাকো, আমি গেলাম। তখনই আদিত্য বলে, সুদীপা, তুমি কিন্তু এই বাড়ির কারোরই কোনো কথা শুনছো না, এভাবে চলতে থাকলে আমি কিন্তু সত্যিই তোমাকে আর এই বাড়িতে রাখতে পারবো না। আদিত্যের কথা শুনে সুদীপা অবাক হয়ে বলে, আপনি কিন্তু এর আগেও আমাকে এই কথাটা বলেছেন, আপনার কি মনে হয় আপনি আমাকে বারবার এই একই খোঁটা দেবেন, তবুও আমি এই বাড়িতে থাকবো? ঠিক আছে, আমি তো আজ নয়তো কাল এই বাড়ি ছেড়ে চলেই যেতে চেয়েছিলাম, সেটা না হয় এখনই চলে যাব। পিসি যাও, তুমি আমার লাগেজ নিয়ে এসো। পিসি বলে, কি বলছো তুমি এটা দিদিমণি? সুদীপা বলে, হ্যাঁ, তুমি এক্ষুনি যাও আর আমার যত যা কিছু আছে সব নিয়ে এসো, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। পিসি তখন বলে, সত্যি আমার আর কিছু ভালো লাগে না, তুমি বড্ড অবাধ্য হয়েছো দিদিমণি, তুমি আমার একটাও কথা শোনো না। সুদীপা বলে, যাও বলছি। আদিত্য তখন সুদীপাকে ধমক দিয়ে বলে, তোমাকে সামান্য একটা প্রশ্ন করা হয়েছে, তুমি কোথায় যাবে, অথচ তুমি এই উত্তর দিতে পারছো না। সুদীপা বলে, তখন থেকে সবাই আমাকে তাদের মনের ভাবনাগুলোর কথা বলছে, সবাই তো ভেবেই নিয়েছে আমি নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করতে যাচ্ছি, আমি নিশ্চয়ই কোনো ভুলভাল কাজ করতে যাচ্ছি, আর সেজন্যই যার যেটা মনে হচ্ছে তখন থেকে সেটাই বলছে, আর সেজন্যই আমি আরো বেশি করে কাউকে কিচ্ছু বলবো না, আমি ফিরে আসার পরে যদি আমার মন ভালো লাগে তখন বলবো। তবে হ্যাঁ, একটা কথা বলছি, আমি যে কাজে যাচ্ছি সেই কাজে যদি সফল হতে পারি তো আপনাদেরই সবচাইতে বেশি আনন্দ হবে। আদিত্য বলে, সুদীপা, তুমি তার মানে আমার কথা শুনবে না? তখনই পরমা আদিত্যকে বলে, আদিত্য ছাড়ো না, ও যখন বলতে চাইছে না তুমি কেন বারবার করে ওকে জোর করছো? তাছাড়া তোমাকেও তো অফিসে যেতে হবে, তুমি বলেছিলে তোমার কি একটা জরুরি কাজ আছে, সেটা করতে হবে। দেখো, এখন যদি এই সব ঝামেলার মধ্যে তোমার কাজের ক্ষতি হয়ে যায়
সেটা তো আর অন্য কেউ ঠিক করতে পারবে না, তাই না? সুদীপা তখন মনে মনে ভাবে, পরমা, ওনার কাজের যদি কোনো ক্ষতি হয় সেটা যদি কেউ ঠিক করতে পারে সেটা আমিই পারবো, আর অন্য কেউ নয়। সুদীপা ওখান থেকে পিসিকে নিয়ে চলে যায়। আদিত্যকে যাওয়ার সময় বলেও যায় না সে কোথায় যাচ্ছে। রাস্তায় বেরিয়ে পিসি সুদীপাকে বলে, দিদিমণি, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না। এখন তুমি আমার ওপরে রাগ করো আর ঝাল করো, যেটাই করো না কেন, এটা ঠিক। তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনদের বড্ড অসম্মান করলে। ওনারা তো শ্বশুরবাড়ির লোকজন, ওনারা তো জানতে চাইবেনি তুমি কোথায় যাচ্ছ, তাই বলে তুমি সবার সাথে এমন ব্যবহার করবে? সুদীপা বলে, পিসি, আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার কথা বললে ওনারা আমাকে কিছুতেই যেতে দিতেন না। তখনই পিসি বলে, যেতে দিত না তো দিত না, যাওয়ারই বা কি এমন দরকার? সুদীপা বলে, দরকার আছে পিসি। আমি যদি আজ ওখানে না যাই তো মিস্টার চৌধুরীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা শুনে পিসি বলে, কি বললে? মিস্টার চৌধুরীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আর এই যে তুমি সবার সাথে এমন আচরণ করে এলে, তোমার এমন ব্যবহারে কি উনি ছোট হয়ে গেলেন না? তোমার এমন ব্যবহারেও তো ওনার ক্ষতি হলো। সুদীপা বলে, পিসি, তুমি এইসব কিছু বুঝবে না। পিসি বলে, দিদিমণি, তোমার হয়তো মনে হয় আমি কিছুই বুঝি না, কিন্তু আমি সবটাই বুঝি। হ্যাঁ, এই যে মাঝে মাঝে তুমি জামাইয়ের সাথে চিৎকার করে কথা বলো, কাল রাতেও তো রাগ করে তোমরা আলাদা ঘুমালে, তোমার কি মনে হয় এই সব কিছু আমি বুঝি না? ও দিদিমণি, তুমি কেন বুঝতে পারছো না গো? শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে শিখতে হয়। আমার দাদা কি তোমায় এমনই শিখিয়েছে বলো? তুমি কত ভালো শিক্ষা দিয়ে বড় করেছে, আর তুমি কিনা সবসময় দাদার মান সম্মান ধরেই মিশিয়ে দিচ্ছ। সুদীপা বলে, পিসি, তোমাকে এত কিছু বুঝতে হবে না। পিসি বলে, সেই তো, আমি তো চোখ বন্ধ করে থাকবো, তাই না? আমি সেটা পারবো না, আমি চোখ বন্ধ করে থাকতে পারবো না। তার থেকে ভালো হয় আমি নবীনপুরে ফিরে যাব। সুদীপা বলে, তোমার যদি তাতেই ভালো লাগে তো তুমি যাও। পিসি বলে, তুমি এই কথাটা আমায় বলতে পারলে? মানে আমার ইচ্ছাতেই আমি এখানে আছি, তোমার কোনো ইচ্ছে নেই আমাকে রাখার, তাই তো? পিসির চোখে জল ছলছল করে। সুদীপা বলে, পিসি, আমি আবার সেই কথা তোমায় কখন বললাম? দেখো, আমি তো তোমায় ভালোবাসি, তুমি আমার কাছে থাকলে আমার ভালো লাগবে। তবুও যদি তোমার ইচ্ছে করে নবীনপুরে যেতে, তো আমি তো তোমায় বাধা দেব না। পিসি বলে, আমি কি কখনো তোমায় ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারি? সুদীপা বলে, এই তো একটু আগেই বললে। পিসি বলে, ওটা তো কথার কথা। এরপর দেখানো হয় সুদীপার পিসি গাড়িতে চড়ে। গাড়িতে যেতে যেতে পিসি বারবার করে সুদীপাকে বোঝাতে থাকে, এটা ঠিক নয়, শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে হয়। সুদীপা বলে, পিসি, এতটা জ্ঞান দিয়ে না তো, ভালো লাগে না সবসময় এত কথা শুনতে। এরপর দেখানো হয় সুদীপা পিসিকে নিয়ে আদিত্যের হেড অফিসে আসে। আর এখানে আসার পরেই পিসি বলে, দিদিমণি, এটা তো সেই জায়গাটা, তুমি এখানে কেন এসেছো? সুদীপা বলে, এখানেই আমার দরকারি কাজ আছে। পিসি বলে, কি কাজ? সুদীপা বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? এখানে বসো না, আমার বেশি সময় লাগবে না, আমি স্যারের সাথে কথা বলবো আর ফিরে আসবো। পিসি বলে, কিন্তু আমার তো খুব ভয় করছে, তুমি তাড়াতাড়ি আসবে তো? সুদীপা বলে, উনি অত বড় একজন অফিসার, উনি কি আমাকে অনেকটা সময় দেবেন? উনি তো আমাকে অল্প কিছু সময় দেবেন, তাই না? তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো। তখনই সুদীপার কাছে একজন লোক এসে বলে, কাকে চাই? সুদীপা তখন বলে, আমি বড় স্যারের সাথে দেখা করতে চাই। তখনই লোকটি জানায়, আপনি কি জানিয়ে এসেছেন? সুদীপা বলে, না। লোকটি বলে, আপনার পরিচয় কি? সুদীপা বলে, আমার নাম সুদীপা মিত্র। লোকটি বলে, হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, আপনার নাম সুদীপা মিত্র, কিন্তু এছাড়া আপনার অন্য কোনো পরিচয় আছে? সুদীপা বলে, এইবার আমি মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছি আমার জেলায়। কথাটা শোনার পরে লোকটি অফিসারকে সেই পরিচয়টাই দেয়। এরপরেই সুদীপাকে ঘরে ডাকা হয়। সুদীপা অফিসারের রুমে যায়, তাকে নমস্কার জানিয়ে ঘরে প্রবেশ করে। সুদীপা রুমে ঢুকতেই দেখে বড় অফিসার জুনিয়র অফিসারদের বলছেন, মিস্টার সরকার, আমি যখন আপনাকে ডাকবো তখনই আদিত্য চৌধুরীর এই ফাইলটা নিয়ে আমার কাছে আসবেন। সুদীপা কথাটা শুনে খুব অবাক হয়ে যায়। জল যে অনেক দূর এগিয়েছে এটা সুদীপা খুব ভালো করেই বুঝতে পারছে। এরপর দেখানো হয় সুদীপা নিজের পরিচয় দেয়, নিজের নাম বলে। তখনই অফিসার বলেন, হ্যাঁ, আমি তোমায় চিনতে পেরেছি, পেপারে তোমার ছবি দেখেছিলাম। আসলে তুমি যে পরীক্ষা দিয়েছিলে আমার মেয়েও সেই একই পরীক্ষা দিয়েছিল, তাই কাগজপত্র ঘাটাঘাটি করার সময় তোমার ছবি দেখেছিলাম, আর এখন তোমার নাম শুনে ভীষণ পরিচিত লেগেছে। এরপরে সুদীপাকে অফিসার বসতে বলে। সুদীপাকে বলে, তো বলো আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আর তাছাড়া তোমার স্মৃতিতে সিঁদুর কেন? এত অল্প বয়সে তোমার বিয়েও হয়ে গেছে? এই তো তুমি সবেমাত্র মেডিকেল এন্ট্রান্স করলে আর এরই মধ্যে বিয়েও করে নিলে? সুদীপা বলে, না মানে আমার হাজবেন্ডকে আপনি চেনেন? তখনই অফিসার বলে, আমি তোমার হাজবেন্ডকে চিনি? সুদীপা বলে, হ্যাঁ, খুব ভালো করেই চিনেন,
নাম বললেই জানতে পারবেন। অফিসার বলে, তো বলো তোমার হাজবেন্ডের নাম কি? দেখো তুমি তোমার মেয়ের বয়সী, তাই আমি তোমায় তুমি করেই বলছি। সুদীপা বলে, না না ঠিক আছে। এরপরেই সুদীপা বলে, আমার হাজবেন্ডের নাম আদিত্য চৌধুরী। কথাটা শুনেই অফিসারের মুখের হাসি মিলিয়ে যায়, কারণ তিনি আদিত্যের ওপরে ভীষণ রেগে আছে। তখনই অফিসার সুদীপাকে বলে, আদিত্য তোমায় জোর করে বিয়ে করেছে তাই তো? সুদীপা বলে, না স্যার, এমনটা নয়, বরং নবীনপুরের মানুষটাই চেয়েছিলেন ওনার সাথে যাতে আমার বিয়ে হোক। উনি স্ব ইচ্ছাই আমায় বিয়ে করেছেন, আর এই বিয়েতে আমারও সম্মতি ছিল। দেখুন, আমার স্বামীর সাথে যদি আমার বোঝাপড়া ভালো না থাকতো, তবে কি আজ আমি তার জন্য এখানে আসতাম? অফিসার বলে, কি জন্য এসেছো? সুদীপা বলে, আমি জানি নবীনপুরের একজন নেতা, সে কিনা আমার স্বামীর নামে আপনার কাছে অনেক অভিযোগ করেছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই আপনারাও হয়তো এই কেস নিয়ে অনেক তদন্ত করছেন। আপনারা হয়তো এইটা যাচাই বাছাই করতে চেষ্টা করছেন সত্যি আমার হাজবেন্ড দোষী কিনা। তবে স্যার, আমি আপনাকে একটা কথাই বলতে চাই, আমার হাজবেন্ড সম্পূর্ণ নির্দোষ। আমি আপনাদের তদন্তে সাহায্য করতে এসেছি। আমি তার হয়ে সাফাই গাইতে আসিনি, বরং আমি সত্যিটা তুলে ধরতে এসেছি। অফিসার বলে, আপনি যে সত্যি কথা বলছেন তার কি প্রমাণ আছে? সুদীপা বলে, আমি আর কি প্রমাণ দেব স্যার, তবে আমি একটা কথাই বলবো, আমার ওনার সম্পর্কে মিথ্যে কথা বলে কি লাভ, তবু আবার মাত্র কদিনের পরিচয়। তখনই অফিসার আরেকজন পুলিশকে বলে, মিস্টার সরকারকে বলুন আদিত্য চৌধুরীর যে ফাইলটা আমি দেখাতে বলেছিলাম সেটা নিয়ে এক্ষুনি আসতে। মিস্টার সরকার বসকে সেই ফাইলটা দেয়, আর সেই ফাইল থেকে সুন্দর আর সুদীপার সেই মন্দিরের বিয়ের দৃশ্যের একটি ছবি বের করে। অফিসার বলে, আপনি কি এই ছবির লোকটিকে চিনতে পারছেন? এটা নিশ্চয়ই আদিত্য চৌধুরী নয়? সুদীপা বলে, স্যার, এই ছবিটা দেখে তো বোঝাই যাচ্ছে এই ছবিতে আমি। ওই ছেলেটা নবীনপুরের একজন বখাটে গুন্ডা স্যার, ওনার থেকে বাঁচাতেই আমার বাবা নিজের জীবন দিয়েছেন। এরপরেই পুলিশ অফিসার বলে, হ্যাঁ হিমাদ্রি বাবু তাই তো? হিমাদ্রি মিত্র ইনকাউন্টারে তো চলে গেছেন। তখনই সুদীপা বলে, হ্যাঁ স্যার, এদের সাথেই আমার বাবার ফাইট হয়েছিল, আর তারপরেই আমি আমার বাবাকে হারিয়েছি। অফিসার বলে, তারপরেই আদিত্য চৌধুরী জোর করে আপনাকে বিয়ে করেছে তাই তো? সুদীপা বলে, না স্যার, এমনটা নয়, বরং উনি তো আর আমার প্রাণ বাঁচিয়েছেন। বাবা চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আমার আর কেউই নেই, তাই উনি আমাকে বিয়ে করেছেন, আমায় একটা নতুন জীবন দিয়েছেন, আমি যাতে লেখাপড়া করতে পারি, আমার সব দায়িত্ব নিয়েছেন। এবার আপনিই বলুন না স্যার, এমন একজন মানুষ কি কখনো কোনো অন্যায় করতে পারে? উনি এই কাজটা করে কি কোনো ভুল করেছেন? আসলে প্রামাণিক আদিত্যের হেড অফিসে অভিযোগ করেছিল যে আদিত্য নবীনপুরে নিজের ডিউটি পালন করতে গিয়ে ওখানকার মেয়েকে জোর করে বিয়ে করেছে। সুদীপাকে জোর করে বিয়ে করার অভিযোগ তুলেছে, কারণ প্রামাণিক জানায় তার ভাইয়ের সাথে সুদীপার বিয়ে হওয়ার কথা ছিল। আর এই অভিযোগের ভিত্তিতেই আদিত্যের চাকরি নিয়ে টানাপোড়েন ওঠে, যেটা কিনা সুদীপার কথা শুনে অফিসার ক্লিয়ার হয়ে যান। এদিকে দেখানো হয় সেই মুহূর্তেই সেখানে আসে আদিত্য। অন্যদিকে অফিসার সুদীপাকে বলে, তোমার ফোন নাম্বারটা দাও। সুদীপা বলে, আমার? অফিসার বলে, আমি তো তোমার বাবারই মতো, আমাকে তোমার ফোন নাম্বার দিলে কোনো প্রবলেম হবে না। এরপরেই অফিসার বলে, প্রয়োজন পড়লে আমি তোমায় ডেকে নেব। সুদীপা বলে, থ্যাংক ইউ স্যার। সুদীপার কথা শুনে আদিত্য বেশ অবাক হয়ে যায়। আদিত্য মনে মনে হবে, সুদীপার মতন ভয়েস শুনলাম, সুদীপা? না না, সুদীপা এখানে কি করে আসবে? এরপরেই আদিত্য ভালো করে তাকালেই দেখতে পায় সুদীপা অফিসে বসের সামনে বসে আছে, যেটা দেখে আদিত্য অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।